দুদিন পর ম্যাকলিন ফোন করলেন আমাকে। হান্ট কেসটা নিচ্ছে, আপনার সাথে কথা বলতে চাই। আজ সকাল 11টার দিকে তার অফিসে একবার আসতে পারবেন? বললাম পারবো, কিন্তু ম্যাকলিনের কথার ঢং আমার কাছে ভালো ঠেকল না। হান্টের ঠিকানা দিয়েই খট করে ফোন রেখে দিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসের এক ফ্যাশনেবল কোয়ার্টারে অফিস খুলে বসে আছেন হান্ট। গত 10 বছরের খবরের কাগজে ছাপা মার্ডার কেসগুলো পড়ে অন্য 10 জনের মতো আমিও তার সুনাম সম্পর্কে জানি, যদিও কখনো তার সাথে দেখা হয়নি আমার। আজকে দেখা হয়ে আশ্চর্য হলাম। তিনি দেখতে খাটো, চিকন এবং দুর্বল। বয়স 50-60-এর ভেতরে হবে। তার চিকন মলিন মুখ দেখে কিছু আন্দাজ না করা গেলেও চোখ দুটো দেখলেই বোঝা যায় কতটা গভীর জলের মাছ তিনি। চোখ দুটো দেখার মতো, ছোট ছোট, ঝকঝকে নীলাভ বর্ণের। তাকানোর ধরন দেখে মনে হচ্ছে উনি কোনো দেয়ালের এপাশে থেকেও ওপাশের সব কিছু দেখতে পাচ্ছেন। আমার দেখা সবচেয়ে অস্বস্তিদায়ক এ চোখ দুটো। বসুন মিস্টার রিগান, হাত নেড়ে চেয়ার দেখিয়ে বললেন তিনি। তার মাঝে হাত মেলানোর কোনো লক্ষণ প্রকাশ পেল না। আমি মিসেস ডিলেনির কেস দেখেছি। আপনি নিজ খরচে ওনার পক্ষে আমাকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন? হ্যাঁ। তার চোখের সন্ধানী দৃষ্টি আমার উপর পড়তেই অস্বস্তি আরো বেড়ে গেল। কেন? সেটা আমার ব্যাপার। খরচ কত পড়বে? রুক্ষভাবে বললাম আমি। চেয়ারে হেলান দিয়ে ছোট ফর্সা হাত দুটো ডেস্কে রাখলেন হান্ট। আমার দিকে তাকিয়ে এক নাগাড়ে বলতে শুরু করলেন, যদি মিসেস ডিলেনিকে রক্ষা করতে চান তাহলে পুরো বিষয়টি তখন আর আপনার থাকবে না, আমার হয়ে যাবে। বুঝিয়ে বলছি। আমি যখন আসামি পক্ষের হয়ে কাজ করে সুনাম অর্জনের চেষ্টা শুরু করেছিলাম, দুর্ভাগ্যবশত ন্যাশনাল ফিডেলিটির ম্যাডেক্সের বিপরীতে লড়তে হয়েছিল আমাকে। যে ব্যক্তির পক্ষ নিয়ে কাজ করেছিলাম সে স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত ছিল। মহিলাটির ইন্স্যুরেন্স করা ছিল বিধায় বীমার টাকা স্বামীর হাতে আসে। লোকটিকে অপরাধী প্রমাণের জন্য তেমন কিছুই ছিল না। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম তাকে খালাস পাইয়ে দিতে পারবো, কিন্তু আমার ধারণা ভুল ছিল। কেসটিতে ম্যাডক্স হাজির হয়ে তার অনুমানের ভিত্তিতে এই বীমাটিকে ভুয়া বলে দাবি করল। আর তারপর দেখলাম ধীরে ধীরে বিচারককে আমার দিক থেকে তার দিকে টেনে নিল। সহজ কিছু ফ্যাক্টকে একের পর এক সাজিয়ে বিচারকের মনে সন্দেহ ঢুকিয়ে দিল সে। আমার মক্কেলের সর্বনাশ করে দিল। আমার এই ক্যারিয়ারে 3 বার ম্যাডেক্সের সাথে মোকাবেলা করেছি আমি, এবং 3 বারই সে আমাকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। এখন স্বীকার করি, সে একজন দক্ষ প্রত্যক্ষদর্শী। আসামির কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তির জন্য সে এক সাক্ষাৎ যমদূত। প্রতিটি কেসেই ম্যাডেক্সের ধারণা সঠিক ছিল, তাই আমাকে প্রতিবারই হারিয়ে দিয়েছে সে। তার এক ধরনের ইনস্টিংক্ট কাজ করে, যেটা তাকে কেসের তদন্ত শুরু হওয়ার আগেই বলে দেয় ব্যাপারটা ভুয়া নাকি আসল। গত 10 বছরে সে এ পর্যন্ত 11 জন পুরুষ এবং 5 জন নারীর জীবন ধ্বংস করেছে। আর এ কাজে তার এতটাই সুনাম হয়ে গিয়েছে যে সেটাকে গুঁড়িয়ে দেয়া তো দূরের কথা, নাড়া দেওয়াও অসম্ভব। প্রেস এবং বিচারকেরা এখন জানেন এই লোক যখন কোনো কেসের পুরুষ কিংবা মহিলার বিপক্ষে অবস্থান নেয় তখন সেই ব্যক্তির কপালে শনি ঘটিয়েই ছাড়ে। ডেস্কের ওপর চাপড় মেরে বললেন তিনি, এ পর্যন্ত তাকে একবারও ভুল প্রমাণ করা সম্ভব হয়নি। হবে কিভাবে? সে তো কখনো ভুল করেনি। ম্যাডক্স বলেছে খুন হয়েছে ডিলেনি, যার মানে ডিলেনি অবশ্যই খুন হয়েছে। আমার কাজ হলো মক্কেলকে রক্ষা করা, এতে সে দোষী হোক বা না হোক। আমাকে যখন ভাড়া করে তখন সে কত বড় অপরাধী এসবের আমি কোনো পরোয়া করি না। তখন আমি তার শরীর, আত্মা, সবকিছু। কেস থেকে অব্যাহতি পেয়ে হাসি মুখে বেরিয়ে যাওয়া কিংবা অপরাধী প্রমাণিত হয়ে জেলে পৌঁছে মরার রায় হওয়ার আগ পর্যন্ত আমাদের সেই সম্পর্ক বলবৎ থাকবে। আপনাকে এত কথা শোনানোর মানে হলো আমি ম্যাডক্সকে হারাতে চাই। এজন্য কেসের আগা গোড়া
সবকিছু আমার জানা থাকা প্রয়োজন। আপনি যা কিছু বলবেন তার কিছুই এই রুমের বাইরে যাবে না। নিজের গাঁটের পয়সা খরচ করে আপনি যদি মহিলাটিকে বাঁচাতে চান তাহলে আমাকে সবকিছু জানাতে হবে। আমার দিকে আঙুল তুলে তিনি বলতে থাকলেন, কিন্তু একটা কথা, সবকিছু জানানোর পরেও আমি যে কেসে সফল হব এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ম্যাডেক্সের বিরুদ্ধে 3 বার ব্যর্থ হয়েছি আমি। আমার বয়স হয়েছে, অবসর নেয়ার আগে ব্যাটাকে এক হাত দেখিয়ে দিতে চাই। এই কেসটি হয়তো আমার জীবনের শেষ কেস। মিসেস ডিলেনি তার স্বামীকে খুন করেছে কি করেনি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু ম্যাডেক্সের অহমিকা ভেঙে দিতে চাই। একটিবারের জন্য হলেও দেখিয়ে দিতে চাই যে তারও ভুল হয়। আমি তার সাথে লড়ার মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিলাম, আর এবার সেটা পেয়ে গিয়েছি। এর আগেও কেসগুলোর মতো বিচারক এবার আর ম্যাডক্সের কথায় চোখ বুজে রায় ঘোষণা দিতে পারবে না। এই কেসটি একটু ভিন্ন ধরনের। আগের কেসগুলোর মতো সহজে বিজয়ী হতে পারবে না ম্যাডক্স। একটু থেমে আবার বলতে শুরু করলেন, তাই আমি চাই আপনি পুরো ঘটনাটি খুলে বলুন। কথা বলার এখনই সময়। 3 সেকেন্ডের জন্য চুপ করে রইলাম, তারপর তাকে সব কিছু বলে ফেললাম। গিল্ডার সাথে আমার প্রথম দেখা থেকে শুরু করে সর্বশেষ দেখা হওয়া পর্যন্ত সবকিছু বললাম। কথাগুলো বলতে পেরে মনটা হালকা হয়ে গেল। কোনো নড়াচড়া না করে ডেস্কে রাখা পেপার ওয়েটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পুরো ঘটনা শুনলেন তিনি। আমার বলা শেষ হতেই ট্রাউজারের পকেটে হাত রেখে তিনি রুম জুড়ে হাঁটতে শুরু করলেন। ওই বেটা এর মধ্যে খুনের গন্ধ পেয়েছে, মজার তো, বললেন তিনি। কিন্তু গিল্ডা তো তাকে খুন করেনি, সে আত্মহত্যা করেছে। আমার দিকে ফিরে বললেন হান্ট, সেটা আপনার কপাল। খুন করার জন্য সেট আপ করা হয়েছিল, আর ম্যাডক্স সেটা ধরেও ফেলেছে। এইমাত্র যা যা বললেন তাতে যে মিসেস ডিলেনিকে হেসে খেলে রক্ষা করতে পারবো সেটা নিশ্চিত করে বলতে পারছি না। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রমাণ করে দেবে ডিলেনি মদ্যপ ছিল, আর ডিলেনির কেবিনে যে মেইড ছিল সে কোর্টে গিয়ে জবানবন্দি দেবে সকালে ঘুম থেকে উঠেই ডিলেনি হুইস্কির বোতল নিয়ে হামলে পড়েছিল। আসলে সে প্রমাণ করার চেষ্টা করবে মিসেস ডিলেনির কাছে থাকা সায়ানাইড তার হুইস্কির বোতলে মিশিয়ে তাকে খুন করা হয়েছে। আর এদিকে এখন আপনি লাশের পাশে পড়ে থাকা গ্লাস পাওয়ার খবরটা জানিয়ে এসেছেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলবে বিষ মিশিয়ে কার্যসিদ্ধি হওয়ার পর মহিলা গ্লাসটি সুন্দর করে ধুয়ে আবার হুইস্কি ঢেলে লাশের পাশে ফেলে রেখেছিল। কিন্তু আপনি এই ক্লু এর 12টা বাজিয়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অর্থাৎ ডিএ দেখিয়ে দেবে টিভি সেটটিকে ওই অবস্থায় রেখে পুরো ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল মিসেস ডিলেনি। তার উপর তারা যদি কোনোভাবে বের করতে পারে আপনারা দুজন পরকীয়ায় লিপ্ত ছিলেন, তাহলে আমার পক্ষে আর কিছুই করার থাকবে না। আমাকে যেটা করতে হবে সেটা হলো বিচারককে বোঝাতে হবে মিসেস ডিলেনি তার স্বামীর প্রতি অনেক বিশ্বস্ত এবং দায়িত্ববান ছিলেন, আর ডিলেনি আত্মহত্যা করেছিল কারণ তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সেটাই তো আমি বললাম, তাদেরকে এটা বিশ্বাস করাতে হবে। দেখি কি হয়। এই কেসের ভার এখন আপনি আমার উপর ছেড়ে দিতে পারেন। আপনারা পরকীয়ায় লিপ্ত ছিলেন, এই বিষয়টি পুলিশ বের করতে পারলো কি না সেটার উপরে নির্ভর করছে সবকিছু। যদি পারে আপনারা দুজনই মরেছেন, আর যদি না পারে সেক্ষেত্রে মহিলাটি বেঁচে যাওয়ার সুযোগ থাকছে। একটা কথা মাথায় রাখবেন, কেসে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে বিচারক কিন্তু তাকে ফাঁসি দেবেন না, সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। অতএব সবকিছু স্বীকার করার মতো বোকামি করা চলবে না, তাতে শাস্তির পরিমাণ আরো বাড়বে, আপনিও বিপদে পড়বেন। বেশ ঠিক আছে, অস্বস্তি নিয়ে বললাম আমি। আপনার পারিশ্রমিক পরিশোধ করব কিভাবে? টাকা কি এখনই দিতে হবে? না,
সবকিছু মিটমাট হয়ে যাওয়ার পর পুরো পরিস্থিতি যখন শান্ত হয়ে যাবে তখন 5,000 বাক্স দেবেন আপনি। আর এখন আমি পুরো গল্পটা এভাবে ফাঁকব। সেটা হলো ম্যাডক্স যে এবার ভুল করেছে আমি একদম নিশ্চিত। শুধুমাত্র ম্যাডক্সকে ভুল প্রমাণিত করার উদ্দেশ্যেই আমি মিসেস ডিলেনির হয়ে কেসটি লড়ছি। আমার আর ম্যাডক্সের রেষারেষি সম্পর্কে প্রেস খুব ভালো করেই জানে। খবরটা তারা লুফে নেবে, বিচারকের ওপরেও এটা প্রভাব ফেলবে। আমার উপর সবকিছুর দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি আজ বিকালে মিসেস ডিলেনির কাছে গিয়ে কথা বলে নেব। আমি কেবিনে ফিরে এলাম। বিচারের রায় হওয়ার পরপরই আমাকে $5,000 জোগাড় করে হান্টকে দিতে হবে। খুচরো পয়সা যা আছে সব একত্র করে নিতে হবে। রায়ের পর হয়তো গ্লেন ক্যাম্প ছেড়ে অন্য কোথাও চলে যাব। তখন হয়তো নতুন করে শুরু করার মতো অবস্থা থাকবে না আমার। একটা চাকরির ব্যবস্থা করে ফেলতে হবে। মিয়ামিতে এক ফার্মের সাথে লেনদেন করতাম। ওখানে চিঠি লিখে পাঠালাম, তারা যদি আমাকে কোনো কাজে লাগাতে পারে। লেফটেন্যান্ট যেন আমাদের রেস্টুরেন্টে যাওয়ার ঘটনা জানতে না পারে, আর গিল্ডা যেন মুক্তি পায়, এই দুটো আশা বুকে বেঁধে রায়ের ফলাফল বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই আমার। গিল্ডার কাছে একটা চিঠি লেখার খুব ইচ্ছে জাগছিল, কিন্তু সে দুঃসাহস করলাম না। রাত দিন, দিন রাত জুড়ে সে আমার মনে ঘুরে বেড়ায়। আমি মনে মনে ভাবি, ও কি আমার কথা এভাবে চিন্তা করে? আমাকে কতখানি অনুভব করে, কিংবা কতখানি ঘৃণা করে? গিল্ডার অ্যারেস্ট হওয়ার 5 সপ্তাহ পর সেপ্টেম্বরের এক ঝলমলে সকালে ব্যাপক টেনশন আর উদ্বেগ নিয়ে বিচার কার্য শুরু হলো। গত 5টা সপ্তাহ খুব চিন্তায় কেটেছে আমার, কিন্তু পুলিশ আর আমার কোনো খোঁজ করেনি। ইটালিয়ান রেস্টুরেন্টে আমার আর গিল্ডার ডিনারের ঘটনাটা কেউ খুঁজে বের করতে পারেনি ভেবে আমি আরো আত্মবিশ্বাসী হয়ে উঠলাম। তদন্ত তারা অবশ্যই করেছে। আজকাল প্রতিটা পত্রিকাতে গিল্ডার ছবি ছাপা হচ্ছে। কেসের একজন প্রধান প্রত্যক্ষদর্শী হিসেবে আমাকে মূল কোর্ট হল থেকে একটু দূরে সাক্ষীদের জন্য বরাদ্দকৃত রুমে রাখা হলো। আমার সাথে এই কেসের অন্যান্য সাক্ষীও আছে। ডিলেনির মেক্সিকান মেইড মারিয়া, শেরিফ জেফারসন, ডক্টর মেলার্ড, ফার্মেসি দোকানদার যে গিল্ডার কাছে সায়ানাইড বিক্রি করেছিল, আর একজন মোটা লোক বেশ গুটিয়ে রেখে বসে আছে। একে আমি আগে কখনো দেখিনি। রুমে একজন পুলিশ অফিসারও ছিল। সে আমাদেরকে কোনো কথা বলতে দিল না। দেখলাম ডক্টর মেলার্ড বেশ গোমড়া মুখে বসে আছেন। ওদিকে জেফারসন বসে আছেন মুখ কঠিন করে। একবার আমাকে নড করলেন ঠিকই, কিন্তু দ্বিতীয়বার আর ফিরে তাকালেন না। তাকে আমি কোনো দোষ দেব না। বুঝতে পারছি তিনি আন্দাজ করেছেন ডিলেনির মৃত্যুর সাথে আমার কোনো যোগাযোগ আছে, আর আমার কারণেই হয়তো তিনি চাকরি থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন। বিকাল 2:30টার পর আমার ডাক পড়ল। এর আগে অবশ্য ডক্টর মেলার্ড, জেফারসন আর ফার্মেসির দোকানদারের ডাক পড়েছিল। নিজেকে তৈরি করে নিলাম। হান্টের সতর্কবাণী মনে রেখে গত 6 সপ্তাহ যাবৎ গিল্ডার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ করিনি। করিডোর হয়ে কোর্টরুমে যাওয়ার সময় যে পুলিশ অফিসার আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল তাকে বিচার আচার কেমন চলছে জিজ্ঞাসা করলাম। ম্যাডক্স সাহেব একখান চিজ, এই নিয়ে 4র্থবারের মতো লসন হান্টের সাথে মোকাবিলা করছেন তিনি, আর বরাবরের মতো এবারেও বীর দর্পে এগিয়ে চলেছেন। ওনার নাম ডাক আপনিও শুনেছেন নিশ্চয়ই। বিচারকেরা মহিলাটির দিকে নজরই দিচ্ছে না, আর এটা আসামির জন্য খুবই খারাপ লক্ষণ, জানালো পুলিশ অফিসারটি। কোর্টরুমে ঢুকে গিল্ডার দিকে তাকালাম না আমি। শপথ বাক্য পাঠ করানোর পর ওর দিকে এক ঝলক তাকালাম। ওর ক্লান্ত ও শুকনো মুখ দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল। অবশ্য ওকে দেখতে ভালোই লাগছে। এতটা সুন্দর এর আগে কখনো লাগেনি। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলাম,
কিন্তু ও আমার দিকে মুখ তুলে তাকালো না। ব্যাপারটা মনে চোট দিল। ভাবলেশীনভাবে সে হান্টের পাশে বসল, মাথা নিচু করে তাকিয়ে রইল নিজের হাতের দিকে। বিচারকদের দিকে তাকালাম। জুরিদের 3 জন নারী, বাকি সবাই পুরুষ। তারাও আমার দিকে তাকালেন, চোখে বিরক্তি। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অর্থাৎ ডিএ উঠে দাঁড়িয়ে টিভি সেট নিয়ে আমাকে প্রশ্ন করতে শুরু করলেন। ডিলেনির সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল, কারেন্টের শক খেয়ে কিভাবে সে মারা যেয়ে থাকতে পারে, সে ব্যাপারে আমার অনুমান পেশ করলাম। ডিএ এবার আমাকে গ্লাস পাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। দেখলাম জুরিদের চোখ থেকে বিরক্তির ভাবটুকু কেটে গিয়েছে। তারা এখন বেশ মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন। আমি শুনেছি আপনি আর মিস্টার হারমাস মিলে টিভি সেটটির পেছনের অংশ খোলার ব্যাপারে একটি পরীক্ষা চালিয়েছিলেন। পরীক্ষাটির আগাগোড়া জুরিদের জানাবেন মিস্টার রিগান, ডিএ বললেন। মিস্টার হারমাসের বিশ্বাস ছিল ডিলেনি সাহেবের পক্ষে টিভি সেটটির নিচের দুটো স্ক্রুর নাগাল পাওয়া সম্ভব নয়। বলতে শুরু করলাম আমি। ডিলেনি সাহেবের হুইল চেয়ারে বসে আমি স্ক্রু দুটোর কাছে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছি। আমাদের এটা জানার দরকার নেই। আপনাকে যখন চেয়ারের সঙ্গে বেঁধে ফেলা হলো, তখন কি আপনি স্ক্রু দুটোর কাছে পৌঁছতে পেরেছিলেন? কিংবা মেঝে থেকে স্ক্রুড্রাইভার তুলতে পেরেছিলেন? পারেননি, তাই না? কথা সত্যি, আমি পারিনি, স্বীকার করলাম। চেষ্টা করলাম গিল্ডার দিকে যেন আমার চোখ না যায়। ডিএ এতটুকুতেই ক্ষান্ত দিলেন না। বিভিন্ন কায়দায় প্রশ্ন করে তথ্য বিশ্লেষণ, ব্যাখ্যা বৃত্তির মাধ্যমে জুরিদের মনে একটি কথা গেঁথে দিলেন যে ডিলেনির পক্ষে টিভি সেটের কভার খোলা কিংবা মেঝে থেকে স্ক্রুড্রাইভার তোলা কোনোটিই সম্ভব নয়। বুঝিয়ে সন্তুষ্ট হওয়ার পর বললেন, ওকে মিস্টার রিগান, দ্যাটস অল। কথাটি বলে হান্টের দিকে ঝলক তাকালেন তিনি। চেয়ার থেকে বিন্দু মাত্র না নড়ে হান্ট জানালেন, আপাতত আমাকে প্রশ্ন করছেন না তিনি, তবে পরে ডাকতে পারেন। আরো 1 ঘন্টা আমি সাক্ষীদের জন্য রাখা ছোট্ট রুমটিতে কাটালাম। আমাকে যে পুলিশ অফিসারটি পথ দেখিয়ে আনা নেয়া করছিল, তার কাছ থেকে জানতে পারলাম আমি কোর্টরুম থেকে চলে আসার পর মিস্টার হারমাসকে আদালতে ডাকা হয়েছিল। টিভি সেটটির কভার খোলা যে আমার পক্ষে সম্ভব হয়নি সেটা, এবং গিল্ডার বিরুদ্ধে পাকাপোক্তভাবে কেসটি ঠুকে দেওয়ার কাজটা সম্পন্ন করা হয়েছে তখন। 4টার দিকে আবার আমার ডাক পড়ল। কোর্টরুমে গিয়ে দেখি সাক্ষীদের রুমে বসে থাকা সেই মোটা লোকটি হান্টকে নিজের নাম বলছে, হেনরি স্ট্যাডলি। পেশায় সে মেরুদণ্ডের বিভিন্ন রোগ শোকের ওপর একজন বিশেষজ্ঞ। সে বলছে ডিলেনি তার রোগী ছিল। ব্যাখ্যা করলেন ডিলেনির অক্ষমতার ভেতরে অস্বাভাবিক কিছু ছিল না। মেরুদণ্ডে আঘাত লাগায় কোমর থেকে নিচের অংশটুকু প্যারালাইজড হয়ে গিয়েছিল। গাড়ি দুর্ঘটনায় শত শত লোক এভাবে ডিলেনির মতো পঙ্গু হয়ে যাচ্ছে। আমাদের বিজ্ঞ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেছেন ডিলেনির পক্ষে টিভি সেটের নিচের দুটো স্ক্রুর নাগাল পাওয়া সম্ভব নয়। এই পয়েন্টের ওপর ভিত্তি করে আমার মক্কেলকে পেরেশান করা হচ্ছে। আমি বিষয়টি পরিষ্কার করতে চাই ডক্টর, আপনার মতামত বলুন। হুইল চেয়ারে বসে মিস্টার ডিলেনির পক্ষে কি টিভি সেটের নিচের দুটো স্ক্রু খোলা সম্ভব? স্ক্রুগুলো নাগাল পাওয়া তার জন্য প্রায় অসম্ভবই বলা যায়, জোরালোভাবে বলল স্ট্যাডলি। কথাটি ডিএর ওপর বেশ প্রভাব ফেলল। তিনি ভাবলেন হান্ট এবার নিজের গাঁড়াকলে নিজেই পড়েছে। অনেক কষ্টে ডিএ বোধহয় তাঁর অট্টহাসি চেপে রাখলেন। হান্ট কিন্তু নির্বিকার। তিনি স্ট্যাডলিকে ধন্যবাদ জানালেন, তবে বলে দিলেন সে যেন কোর্টরুমের বাইরে না যায়। তারপর জুরিদের দিকে ফিরলেন তিনি। ডিলেনি আত্মহত্যা করেছে এই ধারণাই তিনি বিশ্বাস করেন বলে জানালেন। ডিলেনি ছিল একজন মদ্যপ এবং অস্থির প্রকৃতির লোক। মৃত্যুর আগের দিন রাতে সে স্ত্রীর সাথে ঝগড়া করেছিল, গায়েও হাত তুলেছিল। তার স্ত্রী গত 4 বছর ধরে এই অত্যাচার সহ্য করে আসছিল। একজন বিশ্বস্ত দায়িত্ববান স্ত্রীর মতো
সে তার দায়িত্ব পালন করে গিয়েছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সে ডিলেনিকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে। ডিলেনি জানতো তার টাকা শেষ, এদিকে স্ত্রীও তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তখন সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে যদি জানতো পুরো ব্যাপারটিকে একটি দুর্ঘটনার রূপ দিয়ে যেতে পারে, তাহলে তার স্ত্রী ইন্স্যুরেন্সের টাকা পাবে। সেই টাকা দিয়ে সে অপরিশোধিত ঋণগুলো চুকিয়ে দিয়ে ঋণের বোঝা নামিয়ে দিতে সক্ষম হবে, আর সে সেটাই করেছে। আমি দেখলাম জুরিদের মন এই কথায় ভেজানো গেল না। ডিএ এর একটি কথা তাদের মনে শক্ত করে গেঁথে গিয়েছে। সেটা হলো, ডিলেনির পক্ষে টিভি সেটের পেছনের কভার খোলা সম্ভব নয়। হান্টের এসব বলাটা স্রেফ সময়ের অপচয় হচ্ছে। আমি আপনাদেরকে ডেমো দিয়ে দেখাবো কিভাবে ডিলেনি মেঝে থেকে স্ক্রুড্রাইভার তুলে টিভি সেটের কভার খুলতে সক্ষম হয়েছিল, বললেন হান্ট। আমি ডক্টর স্ট্যাডলিকে আরেকবার ডাকতে চাই। স্ট্যাডলি গিয়ে কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়াতে আমি খেয়াল করলাম জুরিদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ওদিকে হান্টের দিকে ক্রুদ্ধ দৃষ্টি হানছেন ডিএ। 3 দিন আগে ডক্টর, আপনাকে আমি ফোন করে কিছু একটা জোগাড় করে রাখতে বলেছিলাম। কি জোগাড় করতে বলেছিলাম আদালতকে জানান তো, বললেন হান্ট। ডিলেনির যেসব লক্ষণ ছিল হুবহু একই লক্ষণযুক্ত একজন রোগী জোগাড় করতে বলেছিলেন আপনি, জবাব দিল স্ট্যাডলি। তো ওরকম রোগী জোগাড় করতে পেরেছেন? অবশ্যই, এটা তো তেমন কিছু কঠিন নয়। অন্তত 6 জন রোগী আছে যারা আমার ট্রিটমেন্ট নিচ্ছে, যাদের হুবহু ডিলেনির মতোই লক্ষণ আছে। হান্ট জুরিদের দিকে ফিরে ডেমোতে রোগীকে নেয়ার অনুমতি প্রার্থনা করলেন। ডিএ উঠে দাঁড়িয়ে এই প্রস্তাবের বিপক্ষে গর্জে উঠলেন। বিচারক, হান্ট এবং ডিএ 3 জনের জন্যই প্রস্তাবটি যথাযথ আইনসিদ্ধ। অবশেষে সিদ্ধান্ত হলো, ব্লু জে কেবিনে ডেমো অনুষ্ঠিত হওয়ার আগে ডিএ ডিলেনির কেস পেপার এবং স্ট্যাডলির ক্লিনিকের রোগীর কেস পেপার তার নিজস্ব মেডিকেল বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারবেন। আদালত সেদিনকার মতো মুলতবি ঘোষণা করা হলো। ঘটনার দিন সকালে ব্লু জে কেবিনের লাউঞ্জে লোকে গমগম করছে। বিচারক এবং জুরিরা ছাড়াও 2 জন মেডিকেল এক্সপার্ট উপস্থিত আছেন। সেই সাথে হাজির আছে লেফটেন্যান্ট বোস, ম্যাডক্স, হান্ট, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আর আমি। ডিলেনির হুইল চেয়ারে একজন রোগা পাতলা লোক বসেছে, নাম হোম্যান। হান্ট তাকে স্টোর রুমে গিয়ে টুলবক্স থেকে স্ক্রুড্রাইভার আনতে পারেন কি না চেষ্টা করে দেখতে বললেন। হোম্যান চেয়ার ঠেলে প্যাসেজ ধরে এগিয়ে গেল। তাকে জুরি এবং অন্যান্য লোকেরা অনুসরণ করলেন। বিচারের একজন উল্লেখযোগ্য সাক্ষী হিসেবে আমি একদম প্রথম সারিতে থেকে ঘটনাটা দেখার সুযোগ পেলাম। আমরা সবাই দেখছি হোম্যান হুকওয়ালা লাঠি দিয়ে টুলবক্সের এক সাইড বাঁধল। একটু থেমে নিয়ে সে দূরত্ব আন্দাজ করে নিল। এরপর হুইল চেয়ারটিকে শেলফের আরো খানিকটা কাছে নিয়ে টুলবক্সকে টেনে নামালো। টুপ করে টুলবক্সটি এসে পড়ল তার কোলের ওপর। ওখান থেকে কয়েকটি টুলস মেঝেতে পড়ে গেলেও স্ক্রুড্রাইভার সহ আরো বেশ কিছু টুলস তার কোলের উপরেই রয়ে গেল। দেখলেন আপনারা, শান্ত কণ্ঠে বললেন হান্ট। কত সহজ ব্যাপার, স্ক্রুড্রাইভার তো মেঝেতে পড়লই না। তিনি হোম্যানকে দিয়ে পরপর 5 বার একই কাজ করতে দিলেন। 5 বারই স্ক্রুড্রাইভার তার কোলে এসে পড়ল। দেখলাম ডিএ সাহেব বেশ অস্বস্তি নিয়ে উসখুস করছেন। জুরিরা একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করলেন। এবার আমরা টিভি সেটের পেছনের কভার খোলা দেখব, বললেন হান্ট। চলুন লাউঞ্জে ফিরে যাওয়া যাক। হোমান নিজেই চেয়ার ঠেলে প্যাসেজ ধরে লাউঞ্জে ফিরে চলল। আমরা তার পিছু পিছু এলাম। এবার হান্ট তাকে বললেন, দেখুন তো ওই স্ক্রু দুটো নাগাল পান কি না। হোম্যান টিভি সেটের কাছে গেল। এটা সম্ভব নয়, সামনে হাত বাড়িয়ে জানালো সে। স্ক্রুগুলো থেকে সে অন্তত 18 ইঞ্চি দূরে আছে। ঠিক আছে,
নরম কণ্ঠে বললেন হান্ট। এখন আপনি ধরে নিন আপনি একজন হতাশাগ্রস্ত বেপরোয়া ব্যক্তি। যত কষ্টই হোক না কেন আপনাকে ওই স্ক্রু দুটোর নাগাল পেতেই হবে। স্ক্রুর কাজ সেরে আত্মহত্যা করবেন আপনি। স্ক্রু না খুললে কোনোভাবেই চলবে না আপনার। হোম্যানের পাশের টেবিলে এক গ্লাস পানি রাখা হলো। এখন স্ক্রু দুটোর নাগাল পাওয়ার চেষ্টা করে দেখুন। লাউঞ্জের ভেতর ঝপ করে টেনশন তৈরি হয়ে গেল। আপনি এখানে উপস্থিত থাকলে আপনারও অনেক টেনশন হতো। আমার গাল বেয়ে ঘাম চুইয়ে পড়তে শুরু করেছে। সামনে ঝুঁকে দেখতে লাগলাম আমি। ঘরে উপস্থিত সবার চোখ আঠার মতো সেঁটে রয়েছে ডিলেনির চেয়ারে বসা লোকটির ওপর। হুইল চেয়ার ঠেলে টিভি সেটের কাছে এগিয়ে গেল হোম্যান। চেয়ারের হাতলে ভর দিয়ে নিজের শরীরকে কয়েক ইঞ্চি উঁচু করল সে। ওভাবে রইল কয়েক সেকেন্ড। তারপর সামনের দিকে মাথা ঝুঁকিয়ে একই সময়ে চেয়ারটিকে ছোট্ট করে ধাক্কা লাগালো। হাত ছেড়ে দিতেই চেয়ারটা তার কাছ থেকে ফসকে চলে গেল। কেউ সামনে এগিয়ে তাকে ধরে ফেলার আগেই ছোটখাটো আছাড় খেয়ে মেঝেতে পড়ে গেল সে। একজন পুলিশ অফিসার সাহায্য করতে সামনে এগিয়ে এলে তাকে থামালেন হান্ট। ঝপ করে আছড়ে পড়াটা হোম্যানকে বেশ চোট দিয়েছিল, তাই সে বেশ কিছুক্ষণ দুম মেরে মুখ নিচু করে টিভি সেটের ওখানে বসে রইল। হান্ট তার কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। আপনি ঠিক আছেন তো মিস্টার হোম্যান? প্রশ্ন করলেন হান্ট, তার কণ্ঠে উদ্বেগ। হ্যাঁ, আমি একদম ঠিক আছি, চিকন কাপা কণ্ঠে জবাব দিল হোম্যান। এরপর সে ঘষতে ঘষতে এগিয়ে গেল। স্ক্রু ড্রাইভার তুলে নিয়ে স্ক্রু দুটো খুলে টিভি সেটের কভার খুলে ফেলল। মেঝেতে বসে থেকে স্ক্রু নাগাল পেতে তার কোনো বেগ পেতে হলো না। ঘরে উপস্থিত সবাই পিন পতন নীরবতা অবলম্বন করে পুরো ঘটনা দেখছে। হোম্যান এদিকে এগিয়ে এসে টেবিল থেকে পানির গ্লাসটি তুলে নিয়ে এক চুমুক দিল। গ্লাসটি পাশে ফেলে দিয়ে মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। থামুন, হান্ট বলে উঠলেন। লাউঞ্জের ওপর দিয়ে চোখ বুলিয়ে আমাকে খুঁজে নিয়ে বললেন, মিস্টার রিগান, এখানে আসুন প্লিজ। হোম্যানের স্থির শরীরের পাশে গিয়ে আমিও যোগ দিলাম। ইনাকে দেখুন তো, ডিলেনিকে আপনি এভাবে পেয়েছিলেন কি না? ভালো করে দেখে বলুন, এভাবেই পেয়েছিলেন ডিলেনিকে? হ্যাঁ, বললাম আমি, ঠিক এভাবেই পড়েছিলেন তিনি। বিচারের টার্নিং পয়েন্ট ছিল এটা। বিকালে কোর্টরুমে ফিরে গিয়ে ডিএ সাহেব হম্বিতম্বি করতে শুরু করলেন। যদিও জানতেন এবার হেরে গিয়েছেন তিনি। জুরির মনে প্রচুর পরিমাণে সন্দেহ ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছেন হান্ট। তার শেষ বক্তব্য বেশ জোরালো হলো। তিনি বললেন, কোনো জ্ঞানবোধ সম্পন্ন নারী কিংবা পুরুষ এরকম জোরালো প্রমাণ দেখার পরও মিসেস গিল্ডাকে দোষী সাব্যস্ত করতে পারে না। আমি মিসেস ডিলেনিকে বেকসুর খালাস দেওয়ার দাবি জানাচ্ছি। প্রায় 2 ঘন্টা জুরিরা বাইরে গিয়ে আলোচনা করলেন। আমার জীবনের সবচেয়ে দীর্ঘ 2 ঘন্টা ছিল এটা। ফিরে এসে তারা গিল্ডার দিকে তাকালেন। আমি জানতাম ও মুক্তি পাচ্ছে। ফোরম্যান ঘোষণা করলেন তারা গিল্ডার কোনো অপরাধ খুঁজে পাননি। আদালত পরিক্রমার সমাপ্তি এখানেই। হান্টের পাশে দাঁড়িয়েছিল গিল্ডা। সাদা হয়ে গিয়েছিল সে। ওর বুকের ওঠানামা দেখে বুঝলাম দ্রুত শ্বাস ফেলছে। কোর্টরুম ত্যাগ করার সময় আমার দিকে ফিরেও তাকালো না ও। ওর পিছু ছুটলাম আমি, কিন্তু ভিড়ে হারিয়ে ফেললাম। কোর্ট থেকে বের হওয়ার সময় ম্যাডক্সের সাথে ধাক্কা লেগে গেল আমার। ভয়ঙ্কর দৃষ্টি হেনে আমাকে তিনি বললেন, পরিকল্পিত কৌশলে এসব করা হয়েছে। মহিলার কপাল ভালো, তবে ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছে না সে। আমার জন্য এটাই বেশি গুরুত্বপূর্ণ। লসন হান্ট যোগ দিলেন তার সাথে। এবার ভুল করেছিলেন আপনি, মুখে বিজয়ের দীপ্তি এনে বললেন হান্ট। আমি জানতাম তাকে রক্ষা করতে পারবো। ভুল? তাকে কৌশলে রক্ষা করা হয়েছে। আমি বলছি ভুল ছিলাম না আমি। সে অবশ্যই অবশ্যই দোষী। হান্টকে হাঁ করে তাকিয়ে থাকা অবস্থায় রেখে গটগট করে নিজের জন্য দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে এগিয়ে গেলেন ম্যাডক্স।
মিয়ামির সেই রেডিও ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে একটি চিঠি পেয়েছি, যাতে বলা হয়েছে তারা আমার জন্য একটা পদের ব্যবস্থা করতে পারবে। এখানে নিজে যে অর্থ উপার্জন করছিলাম তার চেয়ে কম বেতন দেওয়ার প্রস্তাব করেছে তারা। তবুও চাকরিটা নেব বলে সিদ্ধান্ত নিলাম, কারণ ক্যালিফোর্নিয়া থেকে বের হতে চাই আমি। আর মিয়ামি গিয়ে ভালো কোনো কাজ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত এই চাকরি দিয়ে আপাতত চালিয়ে নিতে পারবো। মনে অনেক আশা, গিল্ডাও আমার সাথে আসবে, কিন্তু সে লস অ্যাঞ্জেলেসের কোথায় থাকে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কেবিনে ফিরেই জর্জ ম্যাকলিনকে ফোন করলাম। তার কাছে জানতে চাইলাম গিল্ডাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। অপ্রত্যাশিতভাবে অশোভন আচরণ করল সে। বলল, মিসেস ডিলেনির ঠিকানা আপনাকে দেয়া যাবে না। কয়েক ঘন্টা আগে তিনি নিউ ইয়র্ক চলে গিয়েছেন। যদি আপনি তার কাছে কিছু লিখে পাঠাতে চান তো আমার কাছে পাঠিয়ে দিন, আমি সেটা তার কাছে পৌঁছে দেব। গিল্ডা নিউ ইয়র্ক চলে গিয়েছে শুনে আমি প্রচন্ড ধাক্কা খেলাম। অবশ্য পরক্ষণেই বুঝতে পারলাম ও এখন মিডিয়া, পত্রিকা, সাংবাদিক এসব থেকে দূরে থাকতে চাচ্ছে। যখন আমার পরিকল্পনা জানবে তখন আমার সাথে যোগ দেবে সে। ম্যাকলিনকে জানালাম লিখব। লিখতে বসে দেখলাম অনেক কিছু বলার আছে, ব্যাখ্যা করার আছে, তাই অত কিছু না লিখে সংক্ষেপে জানালাম, মিয়ামি যাচ্ছি আমি। ওখানকার ঠিকানা দিলাম, চাকরির ব্যাপারটা লিখলাম, জানালাম ওকে ভালোবাসি, আমি চাই সে আমার সাথে যোগ দিক, আমরা দুজন নতুন করে জীবন শুরু করব। লিখলাম ডিলেনির মৃত্যুর জন্য আমি দায়ী নই জেনে ও হয়তো আমাকে আবার সে আগের মতো ভালোবাসবে। আমার সাথে যোগ দিচ্ছে এই মর্মে মিয়ামিতে চিঠি লেখার কথা বললাম। মিয়ামির ট্রেন ধরতে স্টেশনে যাওয়ার পথে ম্যাকলিনের অফিসে চিঠি ছেড়ে গেলাম আমি। চটপট থিতু হলাম মিয়ামিতে। 2 রুমের অ্যাপার্টমেন্ট নিয়েছি, কঠোর পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু জীবনের স্বাদ পাচ্ছি না, কারণ গিল্ডার কাছ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না আমি। আবার গিল্ডার জন্য চিঠি লিখে ম্যাকলিনের ঠিকানায় পাঠালাম, সে এসব গায়ে মাখল না। যতবার পোস্টম্যান আসে দৌড়ে দরজার কাছে যাই, মনে আশা এই বুঝি গিল্ডা চিঠি পাঠালো। প্রতিবার ফোন বেজে উঠলেই মনে হয় এই বুঝি গিল্ডা নিউ ইয়র্ক থেকে ফোন করলো। ফোন ধরলে বলবে আমার কাছে চলে আসছে ও, কিন্তু সে চিঠিও লিখলো না, ফোনও করলো না। 3 মাস পর আমি বুঝতে পারলাম হারিয়ে ফেলেছি ওকে। ওই সময়টুকু খুব কষ্ট হচ্ছিল ওর কথা ভেবে। ওকে ভালোবেসেছিলাম। একজন নারীর ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলাটা ব্যথার চেয়েও বেদনাদায়ক। 1 বছর পর তীব্র বেদনার রেশটুকু কেটে গেলেও এখনো ওর কথা ভাবি আমি। এরই মধ্যে কাস্টম মেড রেডিও ডিলিং ডিপার্টমেন্টের ইনচার্জ হয়ে বেশ ভালোভাবে জীবনযাপন করছি। বিচারের রায় হওয়ার পর 15 মাস কেটে গিয়েছে। 15টি মাস ওর কাছ থেকে একটা শব্দও শুনিনি। লেফটেন্যান্ট বোসের অফিস থেকে ফোন পেলাম আমি। তিনি বললেন নিউ ইয়র্কে আমি একটি ব্রাঞ্চ শপ খুলে ডিস্ক আর কাস্টম মেড সেট বিক্রি করতে আগ্রহী কি না। এই রকম প্রস্তাব ফিরিয়ে দেয়া যায় না। যাওয়ার আগে আমার পাশের অ্যাপার্টমেন্টের মহিলাটির কাছে চিঠি ফরওয়ার্ড করার ঠিকানা দিয়ে এলাম। তারপর মাসের শেষে তল্পিতল্পা গুছিয়ে যাত্রা শুরু করলাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। নিজেকে সান্ত্বনা দিলাম, যাক অবশেষে গিল্ডার আশেপাশে তো চলে এসেছি। দীর্ঘ 15 মাস পার হওয়ার পরেও ওর প্রতি আমি এখন আগের মতোই দুর্বল। সব সময় ওর কথাই ভাবি। যদি সৌভাগ্যক্রমে আমাদের দেখা হয়ে যায়, বোধহয় এখনো ওকে বিয়ে করার জন্য পিছু ছুটবো আমি। পুরনো মনোবাসনা আবার জেগে উঠল। হৃদয়ে ঢাকা পড়া প্রেমের আগুন উস্কে দাও দাও করে জ্বলে উঠল। যদি জানতাম এই অচেনা শহরের কোথায় আছে ও, ছুটে চলে যেতাম আমি। তারপর একদিন সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যবশত যাই বলুন না আপনি, সেটা এগিয়ে এলো আমার দিকে। একজন কাস্টমার, নাম হেনরি ফুলার, প্রায়ই আমার দোকানে এসে লং প্লে রেকর্ড কিনতেন।
একদিন বিকালে তিনি কাস্টম মেড রেডিওগ্রাম কিনবেন বলে মনস্থির করলেন। লোকটা দেখতে মোটা কাটা, খাটো সাইজের, বয়স 70-এর আশেপাশে, টাকার কুমির। সেটা তার পোশাক আশাক, আচার ব্যবহার আর শেফার দিয়ে চালানো ক্যাডিল্যাক গাড়ি দেখলেই বোঝা যায়। তো যখন উনি কাস্টম মেড সেটের কথা তুললেন, মনে মনে ভাবলাম বড়সড় একটি অর্ডার পেতে যাচ্ছি। আমি তার জন্য কি ধরনের সেট বানিয়ে দিতে পারবো বিশদভাবে বললাম। তাকে এও বললাম সেটটি তৈরির পর সে তার বাসার কোথায় রাখতে চায় সেই জায়গাটি দেখিয়ে দিলে আমার কাজ করতে সুবিধে হবে। কাজ শুরু করে দাও রিগান, তিনি বললেন। দেখলাম আমার কথাগুলো শুনে বেশ খুশি হয়েছেন তিনি। ইনারা হলেন এমন ব্যক্তি যাদের কাছে সেবাই আসল। কত টাকা খরচ হয়ে গেল সেসব নিয়ে মাথা ঘামানোর চিন্তা নেই এদের। আজ বিকালেই আমার বাসায় চলে যাও। আমি অবশ্য তখন বাসায় থাকবো না, তবে আমার স্ত্রী থাকবে। তাকে বলে রাখবো তুমি যাচ্ছ। ফার্মের নিয়ম হলো ব্যয়বহুল সেট নির্মাণের কাজ শুরু করার আগে কাস্টমারের বাসার অবস্থা দেখে নিতে হবে। সেই সাথে তার অর্থনৈতিক দিকটাও চেক করে নিশ্চিত হওয়া বাঞ্ছনীয়। ফুলার সাহেবের রিপোর্ট নেওয়ার জন্য ক্রেডিট ইনভেস্টিগেশনের লোকের কাছে ফোন করলাম। তারা জানালো এই লোক সত্যিই টাকার কুমির। স্টক ব্রোকার হিসেবে প্রায় 4 মিলিয়ন অর্থ সম্পত্তি আছে তার। রিভারসাইডে আছে একখান ঢাউস অ্যাপার্টমেন্ট। ভদ্রলোক 3-3টে বিয়ে করেছেন। 3 নম্বর বিয়ে করেছেন মাত্র 6 মাস হলো। ফুলারের অ্যাপার্টমেন্টটি একদম খাসা, সুন্দর, ছিমছাম। তার ওখান থেকে পুরো শহরের এক অপরূপ দৃশ্য দেখা যায়। লোহার গেট থেকে একজন পরিচারক উদয় হলো, যেন হলিউড মুভি থেকে বেরিয়ে এসেছে সে। লাউঞ্জে নিয়ে গেল। লাউঞ্জটি বিশাল, 40 ফিটের কম হবে না। সাজসজ্জা করা হয়েছে 1800 শতাব্দীর আদলে, একদম ঝাঁ চকচকে। দেওয়ালগুলো পাইন গাছের লতা দিয়ে ঢাকা। ওপাশের দেয়ালে ঝুলানো ইতালির রেনেসার 2টো পেইন্টিং দেখে আসল মনে হচ্ছে। রুমের জৌলুস অনেক বৃদ্ধি করেছে ও 2টো ছবি। পরিচারক আমাকে লাউঞ্জে রেখে হল পেরিয়ে একটি রুমে চলে গেল। তাকে বলতে শুনলাম, ম্যাডাম, রেডিওর লোক এসেছে। মহিলাটি বললেন, ঠিক আছে, আসছি। চলে গেল পরিচারক। নারী কণ্ঠ শুনে মনটা খচ করে উঠল। এরপর রুমে এলো গিল্ডা। আচমকা থমকে গিয়ে আমাকে দেখতে লাগলো সে। তার পরনে ঝলমলে সবুজ জামা, সাথে লেদার ট্যাগ, কলার, পকেট। একদম সাধারণ পোশাক, কিন্তু ওকে এত অসাধারণ লাগছিল। ওর ব্রোঞ্জ কালারের চুলগুলো এখন সুন্দর করে খোপা করে রাখা আছে, দেখতে দারুণ লাগছে। মুখের মেকআপ একদম নিখুঁত। কবজিতে সোনার মোটা বালা, তাতে আবার বেশ মূল্যবান পাথর বসানো। সব মিলিয়ে অনেক অনেক সুন্দরী লাগছিল তাকে। প্রথম কয়েক সেকেন্ড তার চেহারায় ভয় দেখা দিলেও পরক্ষণেই সেটা মিলিয়ে গিয়ে রাগের আভাস দেখা গেল। নিজেকে সামলে চেহারাখানা ভাবলেশীন বানিয়ে ফেলল। এখানে কি করছো তুমি? প্রশ্নটি করতে করতে একটি রুমে গেল সে। সাবধানে দরজা বন্ধ করে দিল। গিল্ডা, আমি তোমাকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি। আমার চিঠিগুলো পাওনি তুমি? ওকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। ওর মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। আমার কাছ থেকে দূরে থাকো। ওর গলার স্বর শুনে আমি একেবারে থমকে গেলাম। আমার চিঠির জবাব দাওনি কেন? আমি কত আশা নিয়ে অপেক্ষা। কিন্তু বাক্যটি শেষ করতে পারলাম না। গিল্ডা যেভাবে আমার দিকে তাকাচ্ছে, তাতে আর কথাটি শেষ করার মতো পরিবেশ নেই। আমার স্যুট, জুতা দুটোই মলিন। হাত দুটোও খুব একটা পরিষ্কার নয়। একজন সাধারণ রেডিও ইঞ্জিনিয়ার যেমনটা হয়ে থাকে সেরকম। এই বিলাসবহুল অভিজাত ঘরের জন্য একদম বেমানান আমি। এখানে কি করছো তুমি? প্রশ্নটি আবার করলো ও। আমি রেডিওগ্রামের ব্যাপারে এসেছি গিল্ডা। খোদার দোহাই লাগে, আমার দিকে ওভাবে তাকিও না। তোমাকে আমি ভালোবাসি। থেমে ভ্রু কুঁচকে জানতে চাইলাম, কিন্তু তুমি এখানে কি করছো? ওনার সেক্রেটারি নাকি? না, আমি তার স্ত্রী। মনে হলো আমার বুকে কেউ পা দিয়ে ঠেসে ধরেছে। মানে মানে তুমি ফুলারের স্ত্রী?
ওই বুড়ো ভামকে বিয়ে করেছ তুমি? বিশ্বাস হচ্ছে না আমার। আমি মিসেস হেনরি ফুলার, ঠান্ডা সমতল কণ্ঠে বলল সে। তুমি আমার কাছে কিছুই না, কান খুলে শুনে রাখো, কিছুই না। ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, হৃদয়ে নিদারুণ কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছি। বেশ তো, অভিনন্দন গিল্ডা, বড়শিতে টাকার কুমির গেঁথেছ দেখছি। যদি তুমি আমাকে ব্ল্যাকমেইল করার কথা ভেবে থাকো তাহলে ভুল করছো। ওরকম কিছু করতে গেলে তোমার নিজের কৃতকর্মই ফাঁস হয়ে যাবে। গিল্ডার কণ্ঠে আক্রোশের সুর শুনে চমকে গেলাম। তোমাকে ব্ল্যাকমেইল? তোমাকে কেন ব্ল্যাকমেইল করতে যাব? ওভাবে কথা বলো না গিল্ডা, আমি তোমাকে ভালোবাসি। সব সময় তোমার কথা ভেবেছি আমি, এক মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারিনি। তোমার জন্য আমাকে জীবন হাতে রেখে আদালতে দাঁড়াতে হয়েছিল। ওর নীল চোখ দুটো চকচক করছে। তোমাকে কখনো ক্ষমা করব না। নাও গেট আউট। কিন্তু তোমার স্বামী তার জন্য একটি রেডিওগ্রাম তৈরি করে দিতে বলেছেন। আমি বললাম, তাকে আমি ম্যানেজ করব, দূর হও তুমি। ঠিক আছে। হঠাৎ করে দমে গেলাম। তোমাকে বিরক্ত করব না, দূরেই থাকবো। তোমার হাতে ঐশ্বর্য এসেছে দেখে আমি খুশি। সুখে থাকো। আমার দিকে পিঠ ফিরিয়ে রুমে দূর প্রান্তে বসে একটি ম্যাগাজিনের পাতা উল্টাতে লাগলো। পরিচারক পথ দেখিয়ে নিয়ে এলো আমায়। এক্সপ্রেস লিফটে চড়ে হতভম্ব হয়ে নিচে নেমে এলাম। 3 সপ্তাহ পর পত্রিকায় পড়লাম হেনরি ফুলার মারা গিয়েছেন। ছাদে থাকা বাগানের সিঁড়ি থেকে পা ফসকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। এ ব্যাপারে আদালতে জিজ্ঞাসাবাদ হবে। আমার ভেতর থেকে অসুস্থ কোনো সত্তা আমাকে আদালতে যাওয়ার জন্য তাগাদা দিল। ছোট্ট কোর্টরুমে ফ্যাশনেবল পোশাক পরিহিত লোক দিয়ে বোঝাই হয়ে গিয়েছে। পেছনের সারির ডান পাশে বসলাম আমি। বসতে গিয়ে আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার পাশের সিটেই ন্যাশনাল ফাইডেলিটির ম্যাডক্স বসে আছেন। দাঁত বের করে উপহাসসূচক অভিব্যক্তি দেখিয়ে নট করলেন তিনি। বিজনেস ট্রিপে এসেছিলাম, ভাবলাম এই পারফরমেন্স মিস করা ঠিক হবে না, ফুরফুরে গলায় বললেন তিনি। বেশ বেশ, ইতিহাস নিজেই তার পুনরাবৃত্তি করছে, তাই না? এই মহিলা শিখছে, বেশ জলদি শিখছে। এই বুড়ো বেচারার কোনো ইন্স্যুরেন্স করা ছিল না, তাই এবার আর মহিলার তেমন চিন্তার কিছু নেই। তিনি কি বললেন সেটা বুঝে ওঠার আগেই দেখলাম জর্জ ম্যাকলিনকে নিয়ে কোর্টে ঢুকলো গিল্ডা। কালো পোশাকে তাকে অসাধারণ লাগছিল। চেহারা মলিন, হাতে রুমাল। গিল্ডাকে একটা চেয়ার দেখিয়ে দিল ম্যাকলিন। তাকে বেশ উদ্গ্রীব আর পসেসিভ মনে হচ্ছে। যাবতীয় তথ্য উপাত্ত থেকে জানা গেল সেদিন ফুলারের অ্যাপার্টমেন্টে একটি পার্টি হচ্ছিল। পার্টির অধিকাংশ অতিথিরাই ছিলেন টাকাওয়ালা। পুরো সন্ধ্যা জুড়ে গলায় হুইস্কি ঢেলেছিলেন ফুলার, বেখাপ্পা ভাবে পা ফেলছিলেন। ডিনারের পর পার্টি জমে উঠতেই সবাই ছাদের বাগানটায় গিয়েছিল। বাগানের দ্বিতীয় সারিতে নামার জন্য 30টি ধাপ ভেঙে নামতে হয়। পার্টির সবাই শহরের আলোকে আরো কাছ থেকে উপভোগ করার জন্য ওখানটায় নেমেছিল। গিল্ডা আর ফুলার অবশ্যই উপরেই ছিল, কিন্তু হঠাৎ ফুলার পা ফসকে পড়ে যান। গিল্ডা তাকে হাত বাড়িয়ে ধরতে ধরতে ততক্ষণে দেরি হয়ে গেছে। সবাই ফুলারের কাছে পৌঁছে দেখে মারা গিয়েছে সে। আমাকে বিড়বিড় করে বললেন ম্যাডক্স, আমি বলবো ধাক্কাটি ছিল $4 মিলিয়ন জন্য। ফুলারের মতো মাতালকে কুপোকাত করা তো এই মহিলার বাম হাতের খেল। রায় হতে কোনো সমস্যাই হলো না। দুর্ঘটনাটা উপস্থিত সবাই দেখেছিল। বিচারক ফুলারের মদ্যপান করা নিয়ে ঘাঁটতে গেলেন না। তিনি অবলীলায় বললেন, হঠাৎ করে ঝিমুনি চলে আসায় ভারসাম্য হারিয়ে পা ফসকে পড়ে গিয়েছিলেন ফুলার। বিধবা গিল্ডার প্রতি সমবেদনা জানালেন তিনি। তারপর সবাই বেরিয়ে এলো কোর্টরুম থেকে। সবার আগে বের হয়ে গেল গিল্ডা। ও আমাকে দেখতে পায়নি। হাতের রুমাল চোখে ঠেকিয়ে চলে গেল সে, আর তার হাত ধরে পাশাপাশি বেরিয়ে গেল ম্যাকলিন। বেশ, দারুণ দারুণ। কে বলে খুন করে পার পাওয়া যায় না? যাই হোক,
আমার কাছ থেকে এই মহিলা টাকা খসাতে পারেনি, এটাই যথেষ্ট। নট করে কর্মব্যস্ত ভঙ্গিতে একটা ট্যাক্সি নিয়ে বিদায় হলেন ম্যাডক্স। রাস্তায় নেমে দেখলাম ম্যাকলিন আর গিল্ডা বড় ক্রিম ব্লু রঙের একটি গাড়িতে চড়ে চলে যাচ্ছে। ম্যাকলিনের দিকে তাকিয়ে আছে ও, চেহারা উজ্জ্বল ঝকমক করছে। ওর দিকে ঝুঁকে এলো ম্যাকলিন। $4 মিলিয়ন পাইয়ে দিয়ে কথা রেখেছে বিশ্বস্ত অ্যাটর্নি। হাঁটতে হাঁটতে দোকানে চলে এলাম আমি। কোনো কারণ ছাড়াই অনেক দিন আগে ব্লু জে কেবিনের বারান্দায় বসে ডিলেনি সাহেব আমাকে একটি কথা বলেছিলেন, সেটা মনে পড়ে গেল। কথাটা ছিল অনেকটা এরকম: আপনি জানেন আমার স্ত্রী কেমন? আমি বলছি, সে টাকার জন্য পাগল। তার চিন্তা চেতনায় শুধুই টাকা টাকা। থেমে দাঁড়িয়ে রাস্তার দিকে ফাঁকা দৃষ্টি মেললাম আমি। ডিলেনিকে কি গিল্ডা বিষ খাইয়েছিল? ফুলারকে কি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সিঁড়ি থেকে? ম্যাডক্সি কি ঠিক বলেছিলেন? তারপর ওর শরীরের মোলায়েম নরম স্পর্শের কথা মনে পড়ল আমার। হাত দিয়ে বুকে জড়িয়ে রেখেছিলাম। ওর নীল চোখ দুটোতে ছিল অতল ভালোবাসা। না, নিজেকে বললাম আমি, গিল্ডা ওরকম করতেই পারে না। ডিলেনিকেও না, ফুলারকেও না। ওকে আমি ভালোবেসেছিলাম। যাকে ভালোবেসেছি তার সম্পর্কে এরকম কথা বিশ্বাস করা যায় না। এ ধরনের কথা বিশ্বাস করে কি ওকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবেসে যেতে পারবো? সম্ভব সেটা?